গ্রামের নাম সুন্দরপুর। সবুজে ঘেরা, ছায়া সুনিবিড় এক শান্ত গ্রাম। সেই গ্রামেরই এক প্রান্তে নিজের ছোট্ট জমিটুকু নিয়ে সুখে শান্তিতে বসবাস করত কৃষক রিপন। রিপন ভীষণ পরিশ্রমী মানুষ। রোদ বৃষ্টি মাথায় নিয়ে সে তার সোনার ফসল ফলায়। সেদিন ছিল অমাবস্যার আগের দিন। আকাশটা সকাল থেকেই কেমন যেন গুমোট হয়েছিল। রিপন রোজকার মতোই তার কোদালটা কাঁধে নিয়ে জমিতে গিয়েছিল। জমির এক কোণায় বড় বড় আগাছা আর পাথরের স্তূপ জমেছিল। রিপন ভাবল, আজ এই জঙ্গল পরিষ্কার করতেই হবে। সে জানত না ওই পাথরের স্তূপের নিচেই ছিল এক ভয়ঙ্কর বিপদের বাসা। রিপন কোদাল দিয়ে মাটি কোপাতে শুরু করল। হঠাৎ খটাস! কোদালটা গিয়ে লাগল শক্ত পাথরের নিচে নরম কিছুতে। সাথে সাথেই এক হাড় হিম করা হিস হিস শব্দ। রিপন চমকে উঠল। কোদালটা তুলতেই সে দেখল কোদালের আগায় লেগে আছে তাজা রক্ত। রিপন নিচু হয়ে দেখল পাথরের নিচ থেকে যন্ত্রণায় ছটফট করছে এক বিশাল কাল নাগিনী। কোদালের কোপ সরাসরি তার শরীরে লেগেছে। রিপনের বুকটা ধক করে উঠল। সে নিরীহ মানুষ, ইচ্ছে করে পিঁপড়াও মারে না, আর আজ তার হাতে সাপের মতো এক প্রাণী আহত হল। রিপন ভয় পেল না, বরং তার মায়া হল। সে সাহস করে নাগিনীর ফণাটা ধরল না, আলতো করে লাঠির সাহায্যে তাকে গর্ত থেকে বের করল। পকেট থেকে কিছু বুনো লতাপাতা বের করে চিবিয়ে নাগিনীর ক্ষতের ওপর লাগিয়ে দিল। তারপর বিড়বিড় করে বলল, আমাকে ক্ষমা করে দিস মা, আমি ইচ্ছে করে তোকে আঘাত দিইনি। নাগিনীকে সাবধানে তার গর্তে ফেরত দিয়ে রিপন ভারী মনে বাড়ি ফিরল। কিন্তু তার মন বলছিল কোনো এক মহাবিপদ তার পিছু নিয়েছে। বাড়ি ফিরতেই রিপনের মুখ দেখে তার স্ত্রী সুশীলা বুঝে ফেলল কিছু একটা হয়েছে। সব শুনে তাদের মেয়ে সাবিত্রী বাবাকে সান্ত্বনা দিল। বাবা, তুমি তো ইচ্ছে করে করনি, আর তুমি তো তাকে ওষুধও দিয়েছ। ঈশ্বর নিশ্চয়ই তোমার মন দেখবেন। রিপন মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, মারে, সাপের স্মৃতিশক্তি খুব প্রখর হয়, তারা আঘাত ভোলে না। আমার খুব চিন্তা হচ্ছে। এদিকে গর্তের ভেতর নাগিনী যন্ত্রণায় কাতরাচ্ছিল। তার সঙ্গী বিশাল এক পুরুষ নাগ সেখানে এসে প্রিয় সঙ্গিনীর রক্তাক্ত শরীর দেখে রাগে উন্মত্ত হয়ে উঠল। নাগ প্রতিজ্ঞা করল, যে মানুষ আমার সন্তান সম্ভবা স্ত্রীর এই হাল করেছে তার বংশ আমি নির্বংশ করব। পরদিন সকাল, রিপন অন্য কাজে শহরে গিয়েছিল। সাবিত্রী একাই খেতে বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিল। নাগিনীকে কথা দিয়েছিল নাগ, সে রিপনকে এমন শিক্ষা দেবে যা সে কোনোদিন ভুলবে না। নাগ তার মায়াবী শক্তি দিয়ে রূপ পরিবর্তন করে নরেশ নামের এক সাধারণ মানুষের রূপ ধরল। নরেশ হন্তধন্ত হয়ে তার সামনে এসে মিথ্যে বিপদের কথা বলে সাহায্য চাইল। সরল মনে সাবিত্রী নরেশের পিছু পিছু চলল। রিপনের জমির শেষ প্রান্তে এসে নরেশ নিজের আসল রূপ ধারণ করল। মুহূর্তের মধ্যে নরেশ তার মানুষের রূপ ত্যাগ করে এক বিশাল ভয়ঙ্কর নাগের রূপ ধারণ করে সাবিত্রীকে পেঁচিয়ে পাতালপুরীর অন্ধকার গর্তে নিয়ে গেল। নাগ তাকে শাসিয়ে বলল, যতদিন না তার স্ত্রী সুস্থ হয় এবং তাদের ডিম ফুটে বাচ্চা বের হয়, ততদিন সাবিত্রীকে সেখানেই থাকতে হবে। ওদিকে রিপন আর সুশীলা মেয়েকে হারিয়ে পাগল প্রায়। রিপন বুঝতে পারল এটা সেই নাগিনীর ঘটনারই প্রতিশোধ। নাগিনীর ডিম ফুটে বাচ্চা বের হবার সময় হল। নাগিনীর আদেশে সাবিত্রী কাঁপতে কাঁপতে প্রদীপ জেলে ডিমগুলোর কাছে গেল। ঠিক তখনই ডিমের খোলস ভেঙে ছোট ছোট সাপের বাচ্চারা কিলবিল করে বেরিয়ে এলো। একসাথে এতগুলো সাপ দেখে সাবিত্রী শিউরে উঠল। তার হাত কেঁপে গিয়ে জ্বলন্ত প্রদীপটা পড়ে গেল সদ্যজাত সাপের বাচ্চাদের ওপর। আগুনের ছ্যাঁকায় বাচ্চাদের লেজগুলো পুড়ে গেল। বাচ্চারা যন্ত্রণায় হিস হিস করে উঠল। নাগ ফণা তুলল সাবিত্রীকে দংশন করার জন্যে। কিন্তু সাবিত্রীর কান্না আর অনুনয়ে নাগিনীর মাতৃহৃদয় নরম হল। তাছাড়া রিপন যে তাকে বাঁচিয়েছিল সেই ঋণও সে শোধ করতে চাইল। নাগিনী নাগকে থামিয়ে সাবিত্রীকে মুক্তি দিল। জাদুর মায়ায় সাবিত্রী ফিরে এলো তার বাবা মায়ের কাছে। রিপন স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু মনে মনে ভাবল, এই পোড়া লেজের অভিশাপ ওরা কি ভুলবে? বেশ কয়েক বছর কেটে গেল। সেই পোড়া লেজের সাপের বাচ্চারা এখন বড় হয়েছে, কিন্তু তাদের মনে সুখ নেই। তাদের লেজ পোড়া ও দগ্ধ বলে তারা নিজেদের অপমানিত বোধ করে। মায়ের মুখে পুরনো গল্প শুনে তারা প্রতিশোধের নেশায় মেতে উঠল। তাদের মধ্যে সবচেয়ে চতুর ও সুন্দরী নাগকন্যা মালতী মানুষের রূপ ধরে সাবিত্রীর সাথে বন্ধুত্ব পাতাল। মালতী প্রায়ই রিপনের বাড়িতে আসত, কিন্তু রিপন খেয়াল করল এক অদ্ভুত ব্যাপার। যেদিন থেকে মালতী তাদের বাড়িতে আসা যাওয়া শুরু করেছে, সেদিন থেকে বাড়ির আশেপাশের পরিবেশটা ভারী হয়ে গেছে, আর বাড়ির উচ্ছিষ্ট খাওয়া প্রাণীগুলো রহস্যজনকভাবে মারা যাচ্ছে। রিপনের মনে সন্দেহ দানা বাঁধল। সে একদিন মালতীর পিছু নিয়ে দেখল মালতী জঙ্গলের দিকে গিয়ে হাওয়ায় মিলিয়ে গেল।
ঠিক সেই পুরনো গর্তের কাছে। রিপন আর দেরি না করে গ্রামের অভিজ্ঞ ওঝা হরেনকে সব জানাল। হরেন নিশ্চিত করল যে মালতী আসলে এক ইচ্ছেধারী নাগিনী এবং অমাবস্যার রাতে সে রিপনের বংশ ধ্বংস করবে। সেদিন সন্ধ্যায় মালতী ছলনা করে সাবিত্রীর কাছে থাকার আবদার করল। রাতে সবাই ঘুম পড়লে মালতী তার ভয়ঙ্কর নাগিনীর রূপ ধারণ করল। সে ফণা তুলে সাবিত্রীর দিকে এগিয়ে গেল। আজ তোর শেষ রাত সাবিত্রী, আমার পোড়া লেজের জ্বালা আজ তোর রক্ত দিয়ে মেটাকো। কিন্তু ঠিক সেই মুহূর্তে খট করে দরজা খুলে গেল। ঘরে ঢুকল রিপন এবং ওঝা হরেন। হরেনের মন্ত্রপুত জালের স্পর্শে নাগিনী বন্দী হয়ে গেল। সাবিত্রী তার প্রিয় সখীর এই রূপ দেখে ভয়ে চিৎকার করে উঠল। বন্দী নাগিনী মৃত্যুর জন্য প্রস্তুত হল, কিন্তু রিপন তাকে মারল না। সে বলল, আমি পাপ বাড়াবো না, আমি তোমাদের বাঁচার সুযোগ দেব, কিন্তু এখানে নয়। পরদিন ভোরে রিপন আর হরেন মিলে সেই গর্ত থেকে পুরো সাপ পরিবারকে জালের থলিতে ভরে নিয়ে গেল সুন্দরবনের গভীর জঙ্গলে, যেখানে জনবসতি নেই। তাদের মুক্ত করে দিয়ে রিপন হাতজোড় করে বলল, হে নাগরাজ, আপনারা আপনাদের জগতে সুখে থাকুন, মানুষের লোকালয়ে আর ফিরবেন না, এতে আমাদেরও মঙ্গল, আপনাদেরও মঙ্গল। সাপেরা জঙ্গলের গভীরে হারিয়ে গেল। তারা বুঝতে পারল প্রতিশোধের চেয়ে প্রাণের মূল্য অনেক বেশি। রিপনের বুদ্ধিতে তার পরিবার এক নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। বাড়ি ফিরে রিপন সাবিত্রীকে জড়িয়ে ধরল। সাবিত্রী বুঝল তার বাবা শুধু একজন কৃষক নন, তিনি একজন প্রকৃত রক্ষাকর্তা। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি কেমন লাগল? রিপনের উপস্থিত বুদ্ধি আর ধৈর্য আজ তার পরিবারকে বাঁচাল। এই গল্প আমাদের শেখায় রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সবসময় ধ্বংস ডেকে আনে, কিন্তু বুদ্ধি আর ক্ষমা নতুন জীবন দিতে পারে। আপনারা কে কোথা থেকে গল্পটি শুনছেন বা পড়ছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের গল্পে।